5 অগস্ট সব পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ, ফুটে উঠবে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। নির্বাচিত সরকার ছাড়া সংবিধান পরিবর্তন হয় না বলছে বিএনপি। নতুন নতুন তত্ত্ব নিয়ে গণতন্ত্র উত্তরণে বাধাগ্রস্তের অভিযোগ। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন চায় এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা কাল। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কাল। প্রথমে সাক্ষ্য দেবেন, জুলাই আহতরা হতে পারে সরাসরি সম্প্রচার। জাতীয় পার্টি সমাবেশে হট্টগোল, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মহাসচিবের। হামলা মামলা ক্ষোভ। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের ঘটনায় 22 জন গ্রেফতার, জানালো ডিএমপি। রোববারে বিভিন্ন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা। এবং 3 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন, 5ম তলায় মালামাল পুড়ে ছাই, তদন্ত শেষে জানা যাবে কারণ। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। আগামী 5 অগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানে সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ ফুটে উঠবে। মাহবুব তামিমের প্রতিবেদন। 24 জুলাই আগস্ট কোটা সংস্কারের আন্দোলন তীব্র গণঅভ্যুত্থানের রূপ নিয়ে বদলে দেয় ভূখণ্ডের ইতিহাস। জীবন বাজি রেখে লড়ে যায় ছাত্র জনতা। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে নতুন সরকার। রক্ত ঝরা এ গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলল প্রায়। এ সময় বারবার দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি জুলাই ঘোষণাপত্র। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। গণঅভ্যুত্থানে জনগণের যে প্রত্যাশা ছিল তারই দালিলিক প্রমাণ হিসেবে থাকবে এ ঘোষণাপত্র, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে একথা বলেন তিনি। 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। তবে জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কিনা তা নিশ্চিত নন মাহফুজ আলম। আর জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দুটো আলাদা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ ঘোষণা করা হবে। কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয় নাই, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নতুন নতুন তত্ত্ব এবং আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রের উত্তরণকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, যারা বিশৃঙ্খলা করে জাতীয় নির্বাচন পেছনে পায়তারা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না। নির্বাচিত সরকার ছাড়া বিশ্বের কোথাও কেউ কখনো সংবিধান পরিবর্তন করতে পারেনি বলে জানান নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল। আলোচনায় অংশ নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তারা গণতন্ত্র বাধাগ্রস্ত, নির্বাচন বিলম্ব করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
এফডিসিতে ফেসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন নিয়ে দ্বিমত থাকতে পারে না। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছাতে চায়, তবে সে ষড়যন্ত্র সফল করতে পারবে না। এর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা ভিতর থেকেও হচ্ছে, বাহির থেকেও হচ্ছে। যারা বাহির থেকে করছেন তাদের একটি নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না, এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন। ফেসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। নতুন বাংলাদেশ বিনির্মাণে লড়াই চলবে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। শনিবার এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির নানা দিক তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে। এ সময় 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, এমন দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণীর পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। তার নির্দেশনায় নৃশংসতায় বলি 1400 প্রাণ, আহত 20,000-এরও বেশি। রোববার গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেখানে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাওয়া মামলাটির সূচনা বক্তব্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 9 ধারা মতে ট্রাইব্যুনাল কাছে আবেদন করব। সাক্ষ্য উপস্থাপনে প্রাধান্য পাবেন প্রত্যক্ষদর্শী, সরাসরি ভিকটিমরা। প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। তবে সাক্ষীর সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া কোনো কিছু প্রকাশ করা যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যে বিধি প্রণয়ন করা হয়েছে, সেই বিধির 14 এবং 18 বিধিতে বলা আছে যে সাক্ষী সুরক্ষা এবং সাক্ষীর নিরাপত্তার স্বার্থে তার নাম ছাড়া অন্য কোনো কিছু প্রচার বা প্রকাশ করতে পারবে না। সেটা প্রসিকিউশনও পারবে না, ডিফেন্সও পারবে না এবং ইনভেস্টিগেশন এজেন্সিও পারবে না।
ছাত্র জনতার আন্দোলন দমনে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 500টি। এর মধ্যে শেখ হাসিনা চাংখারপুর সহ 4টি মামলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এর আগে রাজধানী সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধায় পড়ে তারা। এরপর পরিস্থিতি শান্ত হয়। এ সময় জিএম কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মব ভায়োলেন্সের অভিযোগ করেন নেতারা। মহাসচিব বলেন, সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে, সরকার করলো মবের শাসন। আমরা ভেবেছিলাম মানুষের চাকরি পাবে, বাড়ছে বেকারের সংখ্যা। এই সরকার সর্বোচ্চ অনৈক্যের সূচনা করলো, দেশকে 2 ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনের রায়ের বাজার বধ্যভূমিতে দাফন করা 114 জনের মরদেহ গণকবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে জড়িত যে কোনো বাহিনীর সদস্যকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গণকবর ঘুরে ডিএনএ শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা জানান তিনি। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক বৈঠক এবং গোপন প্রশিক্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় 22 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রোববার ছাত্রদল, এনসিপি এবং বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির ব্রিফিং শুরুতে সাংবাদিকদের মুখোমুখি উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সম্প্রতি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ীর কাছে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের 8 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে এটা মাইক্রো বাসে উঠায়। আগস্ট ঘিরে নানা ষড়যন্ত্র আর নাশকতার শঙ্কার মধ্যে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। জানান, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যারা সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান,
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 22 জনকে। অ্যাবি কনভেনশন হলে যে ঘটনা সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুর দেয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানান এই কর্মকর্তা। এদিকে তাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমাদের দিক থেকে শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ আগুনে রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো ফ্লোরে গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় 3 বছর আগেই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার সকাল 9:30টায় দোকান খোলার মুহূর্তে হঠাৎ আগুন লাগে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টির বেশি ইউনিট। নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায় দমকল কর্মীরা। ভবনের 5ম তলার একটি ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানা যাইতেছে অ্যাসিড থেকে আগুনটা লাগছে 5 তলায় তো গোডাউনে 9:40 আগুন লাগছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রথমে কিছু মালামাল বাড়ি করার চেষ্টা করছে, যেহেতু প্লাস্টিকের এগুলা, এই কারণে 5 মিনিটের মধ্যে পুরো দোকান ছড়ায় গেছে। আগুনের ধোঁয়া ক্রমেই আশেপাশের দোকান এমনকি নিচতলা পর্যন্ত ছেয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে। 9টা থেকে আমরা অনুভব করছি যে এখানে আগুন লাগছে দোকান খোলার পর। এরপর আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করছি আগুন নেভানোর জন্য। এরপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় বেলা 11টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। 5ম তলায় পুরোটা গুদাম থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল। মার্কেটের নিরাপত্তায় সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মার্কিন প্রশাসন 20% শুল্ক নির্ধারণ করায় আত্মতৃপ্তির সুযোগ নেই, তা আরও কমিয়ে আনতে আলোচনা চালিয়ে নিতে হবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জনের সুযোগ নেই বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক আলোচনা ও দর কষাকষি শেষে অতিরিক্ত 20% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নির্ধারণের পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা বলেন, গোপন চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার আর কোনো সুযোগ নেই। তিনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। এ নিয়ে শনিবার দুপুরে বিজিএমই ভবনে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি হাসান মাহমুদ খান। বলেন, 20% শুল্ক হারে আত্মতৃপ্তির সুযোগ নেই, তা আরও কমিয়ে আনতে সরকারকে আলোচনা চালিয়ে যেতে হবে। ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। তো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। বলেন, পোশাক তৈরিতে মার্কিন কাঁচামাল ব্যবহার করলে আরও কিছুটা শুল্ক সুবিধা পাওয়া সম্ভব। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ
আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে তাহলে ওই 50%-এর উপরে এই 20% আরোপিত হবে না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ বা এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের সবচেয়ে বড় প্রভাব পড়বে ওষুধ শিল্পে। এতে ওষুধের দাম ব্যাপকভাবে বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে পারে। গ্র্যাজুয়েশন বাতিল অথবা ট্রানজিশনের সময় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার ওষুধ শিল্প সমিতি কার্যালয়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান আল মাহমুদের আরেকটি রিপোর্ট। শনিবার দুপুরে ওষুধ শিল্পের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। দেশের ৯৮% ওষুধের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির নানা দিক উঠে আসে আলোচনায়। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য উৎপাদন মানে কোনো ছাড় দিচ্ছে না দেশের মূলধারার ওষুধ কোম্পানিগুলো। তবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করলে বড় ঝুঁকিতে পড়বে দেশের ওষুধ শিল্প। অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে নেওয়ার দাবি জানান তারা। প্রথমে গ্র্যাজুয়েশনটা ঠেকানো, গভর্নমেন্টের অ্যাপ্লাই করা উচিত। যদি এই গভর্নমেন্ট না করেন তাহলে ডেফিনেটলি নেক্সট গভর্নমেন্ট, যেটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন, ওনাদের এলডিসি গ্র্যাজুয়েশনটা পিছাতে হবে। অ্যারাউন্ড 1000 প্রোডাক্ট, এটা হইলে হবে কি রেজিস্ট্রেশনটা ডিজিডিএ করে রাখলো। বাংলাদেশের মানুষ পরে যখন প্রয়োজন হবে আস্তে আস্তে দরকার পড়লে আরেক কমিটি দিয়া ওটাকে ইন্টারনাল একটা কমিটি দিয়ে পাশ করায়নি। নকল ওষুধ ও ভেজাল প্রতিরোধে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন ওষুধ শিল্প সংশ্লিষ্টরা। কেন ওষুধের যে প্রকিউরমেন্ট এবং যে এসওপিগুলো ফলো করা হয়, একটা দেশ যখন বিদেশে রেজিস্ট্রেশন পায় তখন যেভাবেই তাকেই শো করতে হয় তার যে বাস্তব পরিস্থিতি কি, তার ইন্সপেকশন হয় এবং সেখানে ওষুধের যে সোর্সিংগুলো সেটাও তারা দেখে দেয়। সুতরাং এক্সপোর্ট এবং লোকালের ভিতরে আসলে তারতম্য করার কোনো রিজন থাকার কথা না। আমি মার্কেটিং অথরাইজেশন দেওয়ার আগেও কিন্তু ওষুধটা পাঠায়, যখন তারা তৈরি করে পাঠায়, এনে টেস্টিং হয়। টেস্টিং করে যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে সাথে সাথে এটা রিজেক্ট করা হয় যে না, ইউ ক্যানট সেন্ড বা মার্কেটে দিতে পারবে না, এটা এই ক্রাইটেরিয়া ফুলফিল করে নেই। শুধু গ্যাস সংযোগ না থাকায় একমাত্র এপিআই পার্কে উদ্ভাবনে যেতে পারছে না বলে জানান শিল্প মালিকরা। ডিস্ট্রয় করতে হয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবার সৌদি সরকারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার, জানালেন প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল আলো বলেন, প্রবাসীদের উচ্চতর দক্ষতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, প্রবাসীদের সেবা এবং মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রবাসীদেরও উচিত অভ্যুত্থান পরবর্তী দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাআল্লাহ 2 সপ্তাহের 3 সপ্তাহের মধ্যে শুনবেন, সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া নতুন করে কোনো প্রকল্প প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, দুর্যোগ মোকাবেলা এবং পুনর্বাসনের ক্ষেত্রে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়াতে হবে। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জানান, আমলাতান্ত্রিক জটিলতায় অনেক সময় প্রকল্প বিলম্ব হয়। ফেনী বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থায়ী বাঁধ নির্মাণে অনেক সময় সাপেক্ষ, এ বিষয়ে সরকার কাজ করছে। কিন্তু এনজিওরা এবং সরকার একসাথে যদি কাজগুলো করে, সরকার যে পলিসিগুলো করতে পারে, এনজিওদের পার্টিসিপেশনের সুযোগ তৈরি করে দিলে সেই পলিসিগুলো গিয়ে মাঠ পর্যায়ে এনজিওরা তাদের যে এক্সটেনশনটা আছে তার মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। স্বল্প সময় শিক্ষা অঙ্গনে উপাচার্য সহ অনেক পদত্যাগ করায় যে শূন্য স্থান তৈরি হয়েছে, এত কম সময়ে তা পূরণ করা চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার।
শনিবার সকালে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা কলেজে জুলাই গণ অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় এসএসসি পরীক্ষায় সঠিকভাবে খাতা যাচাই করা হয়েছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে উপহার স্বরূপ অতিরিক্ত নম্বর দেওয়া হতো। তরুণদের গণ অভ্যুত্থানে দেয়াল লিখন পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। যেভাবে খাতা দেখা হয়েছে, এখানে যে যোগ্য ছাত্র তার যা প্রাপ্য নম্বর সেটাই সে পেয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু রাজনীতি করার কারণে তাদের কাছ তাকে কোনো উপহার সেখানে দেওয়া হয়নি। আমরা মনে করি এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার আমরা যারা রয়েছি, আমাদের এখানে অবশ্যই এর থেকে শিক্ষা কি, আমরা কিভাবে এর থেকে উত্তরণ ঘটাতে পারি, কেন এই বিপর্যয়টা ঘটলো সেটা করার সময় আছে, সেটা প্রয়োজন আছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবির। হৃৎপিণ্ডে 4টি বাইপাস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন শফিকুর রহমান। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এদিন সকাল 7টায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। এ সময় জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য দোয়া চান। গেল 19 জুলাই রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলছেন উনি বাংলাদেশে করতেন। জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সংবাদও দিতে চাই, যুদ্ধ ফিস্টি হয়েছে, ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন। ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় চালক সহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীরা সবাই একই পরিবারের। শনিবার দুপুর 1:15টার দিকে ব্রাহ্ম উপজেলার ধলিরছড়া ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো রেললাইনের 1 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এদিকে বেলা 2:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় জনতা ট্রেনটি আটকে বিক্ষোভ করে। পরে মরদেহ উদ্ধার হলে সন্ধ্যা 6টার পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। এটা আমার মামাতো বোন, আসলে যেহেতু ওনার পরিচয় শনাক্ত করা হয়েছে, ওনার মোবাইল পাইছি আমরা, ওখান থেকে সিম বের করে কথা হয়েছে ওনার আব্বুর সাথে। ওনার বাড়ি হচ্ছে বারোকালি সাবেকপাড়া, বিয়ে হয়েছে আপনার পশ্চিমপাড়া আর কি। সিএনজি গাড়ির সহিত ট্রেনের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান এবং সিএনজি যাত্রী রেনু আক্তার, আসমাউল হোসনা ও আসমাউল হোসনার সন্তান আতাউল্লাহ ঘটনাস্থলে নিহত হন।